একজন কোচ শুধু মাঠের প্রশিক্ষক নন, তিনি একজন খেলোয়াড়ের জীবনের রূপকারও বটে। আমরা আজ মাঠের গুরুতে এমন একজন কোচের সাথে কথা বলবো যিনি তার জীবনের শুরুটা করেছিলেন খেলোয়াড় হিসেবে, পরবর্তীতে কোচ এবং তারপর সংগঠক হিসেবে এখন প্রকাশ হয়েছেন। আজ আমরা এমন একজন কোচের সাথে কথা বলবো, হাসানুজ্জামান বাবলু। বাবলু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি মাঠের গুরুতে। কেমন আছেন? ধন্যবাদ, আছি ইনশাল্লাহ ভালো আছি। আমরা এখন ব্রাদার্স ইউনিয়নে আছি। এই মাঠে কত বছর পর পা দিলেন? কারণ আপনার বাসা তো কাছেই। ঠিক এক্স্যাক্টলি বলা যাবে না, তবে 7-8 বছর তো অবশ্যই হবে। পরে আজকে আপনাদের কারণে এই মাঠে ঢোকা, এই মাঠের থেকেই আমার জীবনের যাত্রা শুরু হয়েছিল ফুটবলার হিসাবে। এখান থেকেই আমি প্রতিষ্ঠিত বাবলু। সুতরাং এই মাঠের অনেক স্মৃতি, অনেক কিছু যেগুলো আছে সেগুলো আজকে আপনারা আসছেন, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। মানে স্মৃতি বিজড়িত সময় নিশ্চয়ই, কারণ আমরা 1972 সালের আপনার এই মাঠে আপনার একজন বাবলুর যাত্রা শুরু হয়েছিল, নাম প্রকাশ হয়েছিল একজন ফুটবলার হিসেবে। সেই কথাটা দিয়ে যদি একটু শুরু করতে চাই, যে আপনার সাথে তো অনেক নামকরা প্লেয়াররা এখন যারা আছেন, আবার অনেকে আমাদের ছেড়ে চলে গেছেন। যখন অবসর সময় থাকেন, স্মৃতি বিজড়িত সেই সময়গুলোর কথা এখনো মনে পড়ে? আসল কথা বলতে হলো যে আমি ফুটবলার বাবলু হিসাবে প্রতিষ্ঠিত হয়েছি, সেটা হলো স্বাধীনতা যুদ্ধের পরে। আমি মেট্রিক পরীক্ষা দিয়ে ঢাকা আসি। ঢাকাতে আমার বোন ছিল, এই গভীরবাগেই থাকতো। আমি বোনের বাসায় উঠি। সেই সূত্র ধরেই এই ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের এই মাঠে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব তখন প্র্যাকটিস শুরু করে। আমি এই খেলা দেখতে আসি। সেখানে খেলা দেখতে এসে ওই 2-1 বল আসতো আর আমি রিসিভ করতাম। ওই রিসিভিং দেখে এখানকার যারা প্লেয়াররা ছিল তারা ধরে নেয় যে আমি হয়তো ফুটবল খেলতে পারি, এবং তারা আমাকে ফোর্স করে মাঠে আসার জন্য। তখন আমাদের এখানে কোচ ছিল একজন। স্বাধীনতার পরে সমাজ যখন বিপথে ধাবিত, তখন এই ব্রাদার্স ইউনিয়নে যার নাম না বললে এটা অসম্পূর্ণ হয়ে যাবে, শহীদুদ্দিন আহমেদ সেলিম, যিনি ব্রাদার্সের 10 বছর অধিনায়ক ছিলেন, যার হাত ধরে ব্রাদার্স ইউনিয়নে স্বাধীনতার পরে যাত্রা শুরু হয়েছিল, যার হাত ধরেই বাবলু মহসিন ওয়াসিমের এই ব্রাদার্স ক্লাবের সাথে সম্পৃক্ততা, এবং পাকিস্তান আমলের একজন বিখ্যাত ফুটবলার যাকে এশিয়ান সুপারস্টার বলা হতো, তার নাম ছিল গফুর বলুচ। উনি পাকিস্তানি ছিলেন, কিন্তু উনি 56-এ ঢাকা আসার পরে থেকে উনি আর দেশে ফেরত যাননি, এবং স্বাধীনতার যুদ্ধের সময় উনি মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছেন, এবং ইনি এই গভীরবাগেই থাকতেন। অনেক মুক্তিযোদ্ধাকে, অনেক নতুন প্রজন্মের ছেলেকে, সেই সময় ইয়াং প্রজন্মের ছেলেপেলেদেরকে উদ্ধার করছেন উনি। তো সেই জন্য স্বাধীনতার পরে উনি যেহেতু একজন নামকরা ফুটবলার ছিলেন পাকিস্তানের, ওনাকে বলা হয় যে আপনি আমাদের এই ফুটবল টিম আমরা একটা নিয়ে যাত্রা শুরু করতে চাচ্ছি, আপনি এটার দায়িত্ব নেবেন। উনি তখন রাজি হবে, এবং ওনার হাত ধরেই ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের 1972 সালে যাত্রা শুরু হয়। এবং আমাদের সেই সময় ব্রাদার্স ইউনিয়নের যে অবস্থান ছিল, আপনি জানেন যে স্বাধীনতার পরে সমাজ যখন বিপদে ধাবিত, সবার হাতে অস্ত্র, ঝনঝনে হানতানে, সেই সময় গভীরবাগের সমস্ত ছেলেপেলেদেরকে মাঠমুখী করে নিয়ে আসার জন্য সবচেয়ে বড় ভূমিকা যে রেখেছিল সেটা হলো শহীদুদ্দিন আহমেদ সেলিম এবং আমাদের গফুর বেলুচ। সাথে ছিল আমাদের সাদেক হোসেন খোকা, বীর মুক্তিযোদ্ধা, যিনি পরবর্তী পর্যায়ে মেয়র হয়েছিলেন। স্বাধীনতার পর এই এলাকার মধ্যে, গোপীবাগ এলাকার মধ্যে, অত্র এলাকার মধ্যে একটাই মাঠ ছিল, ব্রাদার্স ইউনিয়ন। তখন মানুষের মানে আগ্রহটা কেমন ছিল স্বাধীনতার পরবর্তী সময় ফুটবলার হবে বা একটা মাঠ পেয়েছে তারা? না, মাঠটা যে পেয়েছে তার ঠিক না। এই মাঠটা ছিল অ্যাকচুয়ালি বাংলাদেশ ব্যাংকের মাঠ, কিন্তু এই মাঠটা ব্রাদার্স ইউনিয়নের ছেলেপেলেরা, এলাকাবাসীরা এই মাঠটাকে প্র্যাকটিস মাঠ হিসেবেই তখন এটাকে বেছে নেয়, এবং এখান থেকেই আমরা দেশসেরা ফুটবল হিসাবে প্রতিষ্ঠিত হই। আপনি তো 1972 থেকে 1982 সাল, প্রায় 10 বছর ব্রাদার্সের প্রতিনিধিত্ব করে তারপর আপনারা অন্য ক্লাবে চলে গিয়েছেন, মোহামেডানে গিয়েছেন। 1 বছর মোহামেডানে, 1 বছর আবাহনীতে আমি খেলেছি। যুদ্ধের পরবর্তী সময়ে কোনো টুর্নামেন্ট হয়েছে এরকম যে খুব মানে এখনো মনে হয় যে ওই টুর্নামেন্টগুলো এখন কেন হয় না, বা সেই সময়ের যে টুর্নামেন্ট দেখা যায় যে একদম দেশ সেরা টুর্নামেন্ট, এরকম কোনো স্মৃতি আছে? না, সেটা তো আছেই। তারপরে আমি আপনাকে বলি যে আমরা যে স্ট্রাগল করে বাংলাদেশে প্রতিষ্ঠিত ফুটবলার হয়েছি, এটা আমার মনে হয় না বাংলাদেশে অন্য কোনো ক্লাবের প্লেয়াররা এভাবে নিজে স্ট্রাগল করে প্লেয়ার হয়েছে। তার কারণ আপনি শুনে খুশি হবেন, এবার দেশবাসীর জানা উচিত। আমরা সেই সময় 3rd ডিভিশনের যাত্রা শুরু করি। 3rd ডিভিশনে যাত্রা শুরু করতে গেলে তখন এই 3rd ডিভিশন ক্লাবকে কেউ স্পন্সর করবে, কেউ পয়সা দিবে, এটার তো কোনো সুযোগ ছিল না। স্বাধীনতার পরে তো তখন তো সমস্ত বিপদে, তখন আমরা এই ডোর টু ডোর যায়, আমরা 5 টাকা, 10 টাকা, 20 টাকা চাঁদা তুলে সেটাকে নিয়ে খাওয়ার ব্যবস্থা করতাম। সেখান থেকেই কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা দেশের প্লেয়ার হয়েছি। 3rd ডিভিশন লিগ চ্যাম্পিয়ন হয়েছি, 2nd ডিভিশন লিগ চ্যাম্পিয়ন হয়েছি। আপনি জানেন যে 3rd ডিভিশনের লিগের ভিতরে
ইতিহাসের এখন পর্যন্ত গত 100 বছরে কেউ এরকম রেজাল্ট করতে পারে নাই, আগামীতেও করতে পারবে কিনা জানি না। আমরা এক খেলায় 19 গোলে জিতছি, এক খেলায় 14 গোলে জিতছি, 10 গোলের নিচে কোনো গোল নাই। ফার্স্ট ডিভিশন ওঠার পরে আমরা 10টা ম্যাচ খেলি এবং 10টা ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচ আমরা হারি। এই থার্ড ডিভিশন থেকে নিয়ে অর্থাৎ 1973, 1974, 1975 এই 3 বছরে মাত্র একটা ম্যাচ আমরা হারি। এটাও বাংলাদেশের একটা ইতিহাস। সুতরাং সেইভাবেই আমরা নিজেদের জায়গা করে নেই এবং বাংলাদেশে তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হই। আর আপনি যেটা বললেন টুর্নামেন্ট স্বাধীনতার পরে এরকম অনেক টুর্নামেন্ট বাংলাদেশের মাঠে হয়েছে, ঢাকার মাঠে স্টেডিয়ামে হয়েছে। সেই টুর্নামেন্টগুলোতে আমরা সরাসরি সম্পৃক্ত হয়েছি। যেমন আগা খান গোল্ড কাপ, একমাত্র ব্রাদার্স ইউনিয়ন ক্লাব যে আগা খান গোল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছি। আমরা প্রথম যখন ফেডারেশন কাপ টুর্নামেন্ট শুরু হয় 1980 সালে, সেই ফেডারেশন কাপ আমরা চ্যাম্পিয়ন হয়েছি। কোনো ঘাসের চিহ্ন ছিল না মাঠে এবং মাঠ ছিল আপনার কি বলবো উঁচু অনুচু ঢেউ পাহাড়ের মতো সব, সেই মানে ছোটো ছোটো ডিবি এগুলা। সেটার ভিতরেই আমাদের কোচ বলতো যে এখানে যদি তুমি বল কন্ট্রোল করতে পারো, এইখানে যদি তুমি বলকে ধরা শিখতে পারো, তাহলে তুমি যখন প্লেন মাঠে খেলতে যাওয়া তুমি রাজার মতো খেলবা। আমাদেরকে ওই মাঠেই প্র্যাকটিস করিয়েছে, ওই মাঠের ভিতরেই আমরা খেলেছি। আর তখন তো বৃষ্টির সিজনে খেলা হতো, কাদা টাদা, সেটার ভিতরেই আমরা বৃষ্টিতে মাঠে পানি জমে গেছে সেটার মধ্যেই দৌড়ানো, সেটার মধ্যেই প্র্যাকটিস করা। অর্থাৎ প্র্যাকটিসের আমাদের আমরা যে লেভেলের লোড বহন করেছি, এই প্র্যাকটিসের চোটেই অপোনেন্ট টিমগুলো আমাদের কাছে 5 মিনিট 10 মিনিট পরে তারা দাঁড়িয়ে যেত। আমরা যখন ফুটবল খেলতে আসছি তখন আমরা ফুটবল খেলে পয়সা কামাবো, কোটি কোটি টাকা কামাবো, তখন এটার কোনো সুযোগ ছিল না। আমরা ফুটবলে আসছিলাম যে রাস্তা দিয়ে হেঁটে যাব, মানুষ বলবো যে বাবলু যাচ্ছে। বাবলু ভাই, আপনি তো 3টা ক্লাবে খেলেছেন, ব্রাদার্স ইউনিয়ন, মোহামেডান, আবাহনী, তারপর ওয়ান্ডার্সও খেলার অভিজ্ঞতা রয়েছে। সবচেয়ে বেশি ব্রাদার্স ইউনিয়নে খেলেছেন। যদি বলি যে মোহামেডান বা আবাহনীতে আপনি যে ক্রেজের কথা বলছেন, যে ক্রেজটা পাওয়া বা মানুষের আসলে যে ভালোবাসাটা, সেটা আসলে আপনি কোন ক্লাবে বেশি পেয়েছেন? কারণ আমরা দেখেছি যে সচরাচর কাজী সালাউদ্দিন যিনি ছিলেন সবচেয়ে বেশি ক্রেজ তার অন্য ক্লাবগুলোতে, যেটাতে বলি ক্লাব ফুটবলে খেলেই তিনি পেয়েছেন। আপনি কোন ক্লাবে খেলে এই ভালোবাসাটা পেয়েছেন মানুষের? এটা বলার অপেক্ষাই রাখে না যে আমাদের সময় যে একটা জিনিস ছিল সেটা হলো যে যারা নামি দামি প্লেয়ার ছিল প্রত্যেক প্লেয়ারের নিজস্ব একটা আইডেন্টিটি ছিল। যেমন কাজী সালাউদ্দিনের কথা বললেন, সে কিন্তু মোহামেডানে খেলেছে, মোহামেডানের আগে ওয়ারিতে খেলেছে, অন্য ক্লাবে খেলেছে, ওখান থেকে কিন্তু কাজী সালাউদ্দিন হতে পারে নাই। কাজী সালাউদ্দিন হয়েছে আবাহনীতে যাওয়ার পরে এবং তখন উনি ব্র্যান্ড হয়েছে এবং তার আইডেন্টিটি হয়েছে আবাহনীর সালাউদ্দিন। ঠিক তেমনভাবে আমি মোহামেডান আবাহনীতে খেলেছি, ওয়ান্ডার্সে খেলেছি, কিন্তু আমার মূল আইডেন্টিটি হচ্ছে ব্রাদার্স ইউনিয়ন। আমাকে বাংলাদেশের মানুষ চেনে ব্রাদার্সের বাবলু হিসাবে। এটা আমার অহংকারের জায়গা। এটা আমি আবাহনী মোহামেডানে খেলে সুপারস্টার হয়েছি এইটা বলার কোনো সুযোগ নাই। আমি সুপারস্টার হয়েছি ব্রাদার্স ইউনিয়নের থেকেই। আমি এই দেশের 10 জন ফুটবলারের ভিতরে একজন হয়েছি ব্রাদার্স ইউনিয়নের ফুটবলার হিসাবে। আপনাকে আমি আরেকটা তথ্য দেই, সেটা হলো আবাহনী মোহামেডানে না খেলে বাংলাদেশের সুপারস্টার ইমেজ পেয়েছে এরকম কোনো উদাহরণ আপনি আমাকে দেখাতে পারবেন না। শুধুমাত্র বাবলু, মহসিন, সেলিম, ওয়াসিম, এই চারজন ব্রাদার্স ইউনিয়ন ক্লাব থেকে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টারের সম্মানিত হয়েছে। সুতরাং সেই যে অহংকারের জায়গাটা সেটা, কারণ তার কারণে আবাহনী মোহামেডান দেশের সমস্ত সেরা প্লেয়ারদেরকে নিয়ে টিম গঠিত হতো। আর আমরা তো পাড়ার ছেলেরা, পাড়ার টিম নিয়ে আমরা খেলে আবাহনী মোহামেডানকে আমরা ফাইট করে তাদেরকে হারিয়ে আমরা আমাদের অবস্থানটাকে সর্বোচ্চ লেভেলে নিয়েছি। তাহলে আপনি মোহামেডানে যখন গেলেন আবাহনী ব্রাদার্স থেকে 82 সালের পর, এত কম সময় কেন মোহামেডান ছিলেন? আবার কম সময় 1 বছর থেকে, সম্ভবত আমি যদি ভুল না করি 1 বছর থেকে আবার আপনি আবাহনীতে গিয়েছেন। আবাহনীর সময়টাও আপনার খুব কম ছিল। এই যে কম সময়ের মধ্যে আপনি একটার পর একটা ক্লাব চেঞ্জ করেছেন, এটার কারণটা কি? না, এটা কারণটা হলো ওইটা ভেরি সিম্পল। সেটা হচ্ছে যে আমি যখন ব্রাদার্স ইউনিয়ন আমার জীবনের শ্রেষ্ঠতম সময় আমি ব্রাদার্সে পার করছি, কিন্তু সারা জীবনেই আবাহনী মোহামেডানের একটা চাহিদা ছিল যে বাবলুকে যদি কোনো অবস্থাতে আবাহনী মোহামেডানে 1 বছরের জন্য আনা যায়, কিন্তু তারা পারে নাই। কিন্তু আমার জীবনের শেষ প্রান্তে এসে তখন আমি 1 বছর আবাহনীতে খেলেছি এবং 1 বছর মোহামেডানে খেলে তাদের মনের আশাটা পূরণ করেছি যে না ঠিক আছে, আমি ফুটবলার, আমি আবাহনীতে 1 বছর খেললাম, একবার মোহামেডানে খেললাম। সপ্তাহে একদিন এসে বসে থাকতেন কীভাবে বাবলুকে পটায় আবাহনী ক্লাবে নিয়ে যাবে। আমার ফাদার ছিলেন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, কিন্তু আমি বাড়ি থেকে যেহেতু পালিয়ে আসছি, আমি 1 টাকাও বাড়ি থেকে নিয়ে নিই। আমি আমার এই বোনের বাসায় থাকতাম, এই বোনের বাসায় 3 বেলা খেয়ে ওখান থেকে গিয়ে আমি স্ট্রাগল করেছি। আপনি জানেন আপনি যখন ব্রাদার্সে প্রথম ইনকামটা কত ছিল ব্রাদার্সে যখন খেলেছেন? আমি আপনাকে বলি, ব্রাদার্স ইউনিয়নে যখন 3rd ডিভিশন 2nd ডিভিশনে যখন খেলি, 1st ডিভিশনে উঠে তো আমি ন্যাশনাল টিমে ঢুকি। এই 1st ডিভিশনে উঠে ন্যাশনাল টিমে ঢোকার আগেই আমার মনে বলতাম কেউ যদি আমাকে একটা ট্র্যাক স্যুট দিত, কেউ যদি একটা ডান্ডি মার্কেট থেকে আমাকে একটা ট্র্যাক স্যুট কিনে দিত, আমি এটা পরে মাঠে যেতাম প্র্যাকটিসে। কিন্তু আমি
সেই ডান্ডি মার্কেটের ট্র্যাকস্যুট আমাকে কেউ কিনেও দেয় নাই, আমাকে সেটা পরতেও হয় নাই। আমি সরাসরি জাতীয় দলের ট্র্যাকস্যুট গায়ে দিয়ে দিয়েছি। সুতরাং এটা আমার অহংকার যে আমি যে কষ্ট করেছি, যে শ্রম করেছি, আল্লাহ তাআলা সেই অনুযায়ী আমাকে সেই সম্মানিত করেছেন। আমি প্রায় 10 বছর জাতীয় দলের খেলেছি, এদেশের ফ্ল্যাগ বহন করেছি। আমি প্রায় 15 বছর জাতীয় দলের বয়স ভিত্তিক থেকে শুরু করে আপনার ক্লাব থেকে জাতীয় দলের যে যাত্রাটা, সেই গল্পটা আমরা শুনবো, তবে আমাদেরকে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, মাঠের গুরুতে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। ফিরে এলাম বিরতির পর। ঈদের বিশেষ আয়োজন মাঠের গুরুতে আপনাদের স্বাগত জানাচ্ছি। বাবলু ভাই, কথা বলছিলাম আমরা যে ক্লাব পর্যায়ে থেকে জাতীয় দলে যখন আপনার যাত্রাটা শুরু হয়, তখন এখনকার সময়, বর্তমান সময় অনেকে বলে যে সিন্ডিকেটের বিষয়টা, সে সময় কি এরকম কোনো ওয়ার্ড আপনারা শুনেছেন কিনা, বা আপনার যে যাত্রাটা সেটা কিভাবে শুরু হয়েছে? না, এটা তখন এগুলাতে এই ধরনের কোনো কথাবার্তার কোনো ছিল না, অস্তিত্বই ছিল না। এগুলো ইদানিং শোনা যায়, কিন্তু আমাদের সময় এগুলোর কোনো অস্তিত্বই ছিল না। আমি বললাম তো যে আমি ন্যাশনাল টিমে রাইট আউটে খেলেছি, লেফট আউটে খেলেছি, স্ট্রাইকারে খেলেছি, মিডফিল্ডে খেলেছি, এতগুলো পজিশনে আমি খেলেছি। এবং যখন যে পজিশনে খেলেছি আমি বলছি আমাকে পারলে ঠাকাও, আমি এই বছর মধ্যমাঠ থেকে যাব, আমি এই বছর লেফট আউট থেকে যাব, আমি এই বছর স্ট্রাইকার থেকে যাব, পারলে আমাকে ঠাকাও, বাদ দিয়ে দাও। এরকম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেই আমরা ন্যাশনাল টিমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছি। সুতরাং কিন্তু দিন শেষে যায় সবাই আমাকে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে, তার কারণ আমি একমাত্র ফুটবলার বাংলাদেশে যে মধ্যমাঠের খেলোয়াড় হিসাবে প্রায় 75টা গোল হ্যাটট্রিক সহ ঢাকার মাঠে আছে, যেটা আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে অন্য কোনো মিডফিল্ডারের নাই। মানে এটা আপনার রেকর্ড রেকর্ড বলতে হয়। এই রেকর্ডটা কেউ ব্রেক করতে পারেনি, করতে পারে নাই। এবং খেলার মাঠে এরকমও সময় গিয়েছে আবাহনী, মোহামেডান সহ ঢাকার সমস্ত ক্লাবের অফিসিয়ালদের, প্লেয়ারদের ভিতর থেকে একটা জিনিস ছিল যে বাবলুকে বল ধরতে দেওয়া যাবে না, বাবলু একটা আতঙ্ক হিসাবে মাঠের ভিতরে, সুতরাং ওকে যদি অফ করে দেওয়া যায় তাহলে ব্রাদার্স ইউনিয়ন ফিনিশ। আমাকে সেই সমস্ত অবস্থান থেকে এরকমও দিন গিয়েছে আবাহনীর সাথে খেলা, আবাহনীর এক প্লেয়ার যিনি আমার চেয়েও বেশি দিন হয়তো ন্যাশনাল টিমে খেলেছেন, তাকে বলে দিয়েছে বাবলু তোমার কাজ হচ্ছে বাবলু বল ধরতে পারবে না। আমি দাগের বাইরে যাচ্ছি, আমার সাথে দাগের বাইরে যাচ্ছে, আমি গোল পোস্টের পিছনে যাচ্ছি, আমার সাথে গোল। ঢাকা স্টেডিয়ামের প্র্যাকট্যাপ গ্যালারি শুধু এই সিন দেখতেছে যে একটা প্লেয়ার আমার পিছনে লাগাই দেওয়া হয়েছে যাতে আমি বল না ধরতে পারি। এরকম আমার জীবনে যদি আমি 100টা ম্যাচ খেলে থাকি, 100টার মধ্যে 95টা ম্যাচ আমাকে মার্কিংয়ের মধ্যে থেকে খেলতে হয়েছে, এবং সেখান থেকে আমাকে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়েছে যে আমি ফুটবলার বাবলু। এবং আমাকে সবাই বলতো, এই কাজী সালাউদ্দিন আবাহনী ক্লাবের কোচ, তখন সাবাহনী প্লেয়ারদেরকে বলতেছে যাও বল ধরা শিখে আসো বাবলুর কাছ থেকে। আমার পায়ে নাকি ম্যাগনেট ছিল, আমি তো টের পাইতাম না, কিন্তু চুম্বকের মতো বল নাকি আমার পায়ে। বাবলু ভাই, আপনি যখন মিডফিল্ড পজিশন থেকে এতগুলো গোল করেছেন, তখন স্ট্রাইকার পজিশনে তাহলে কেন আপনার সেই ভূমিকাটা আমরা দেখিনি? কারণ স্ট্রাইকার পজিশনে করলে তো আপনার আরও সুযোগটা বাড়তো গোল করার। স্ট্রাইকার পজিশনটা হচ্ছে যে সবাই মিলে বল দিবে, আপনি যা গোল করবেন, আপনার একটা লিমিটেড একটা স্পেসের নিয়ার মধ্যেই আপনাকে খেলতে হইতো। মিডফিল্ডার হচ্ছে যে আপনি গোলকিপারের কাছ থেকে বল নেবেন, আপনি ডিফেন্ডারের কাছ থেকে বল নেবেন, আপনি রাইট ব্যাকের কাছ থেকে বল নেবেন, আপনি লেফট ব্যাকের কাছ থেকে আপনি স্ট্রাইকারের কাছ থেকে বল নেবেন। অর্থাৎ মিডফিল্ডে যে খেলে সে হয় টিমের কি প্লেয়ার। বর্তমান সময়ে আমরা হামজা চৌধুরীকে দেখি, কখনো হয়তো বা উপরে গিয়ে খেলছে, কখনো নিচে গিয়ে খেলছে, মানে এটাকে বলে ম্যাচ মেকার। এবং আমি যতদিন বেঁচে থাকবো, আমার যদি পুনর্জন্ম হয়, আমি যেন ব্রাদার্স ইউনিয়ন থেকেই আমার জন্মটা হয়। এই ব্রাদার্স ক্লাবের জন্য আপনি কি জানেন যে আমি 24 ঘন্টা জেলে ছিলাম? ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সুনামের সাথে সাথে এই জায়গাগুলো কিন্তু পরবর্তী পর্যায়ে ব্রাদার্স ইউনিয়নের আয়ত্তে আসে, এবং সেটা করতে যেয়ে আমাকে কেসের সম্মুখীন হইতে হয়। আমাকে রাত্রিবেলা 1টার সময় আমার ক্যাম্পের থেকে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। মানে তখন আপনি কি ব্রাদার্স ইউনিয়নের দায়িত্ব ছিলেন নাকি খেলোয়াড় খেলোয়াড় হিসেবে আপনাকে কেন 1976 সালে যাওয়া হয়েছে? তার কারণ এই জায়গাটাকে দখল করতে যাই, এই জায়গাটা আমাদের ব্রাদার্স ক্লাবের আয়ত্তে নিতে যেয়ে যখন আমরা এটাকে নিয়ে যখন দৌড়াদৌড়ি করছি, সাদেক হোসেন খোকা যখন এটাকে আমাদের রেজাল্টের সাথে সাথে পরিধি বাড়ানোর জন্য চেষ্টা করছে, তখন এলাকারই কিছু লোকজন এই ব্রাদার্স ক্লাবটাকে দখল করে সেখানে রাতারাতি এই ছাপরা বানায় ইটি করে আনতেন, তারা তাদের কাজ শুরু করে আমাদের এই জায়গাটাকে দখল করতে চায়। তখন স্বাভাবিকভাবেই খোকা ভাই আমাদেরকে নির্দেশ দেয় যে তোমরা আসো, সবাই এসে তারা মাঠে নামো, মাঠে নেমে তোমরা এই বল খেলে এই ছাপড়া টুকরো সব ভেঙে চলে দাও। এটা নিয়ে বিশাল একটা গণ্ডগোল সৃষ্টি হয়। তারপর থানা থেকে পুলিশ আসে, ফায়ারিং করে, আমরা সব পলাতক হই। 2 দিন পরে আমরা পরিস্থিতি নর্মাল হলে আমরা ক্যাম্পে ফেরত আসি এবং বলি যে না ভাই, আমাদের কয়েকদিন পর থেকে খেলা, আমরা এই গণ্ডগোল করবো না, এটা অফিসিয়ালরা বুঝবে। কিন্তু রাত্রিবেলা 1টার সময় এসে পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যায় ক্যাম্পে থেকে। তখন আমি জাতীয় দলে কেবল 1 বছর আমার যাত্রা শুরু হয়েছে। তখন ঢাকার মাঠের একটা
সুপারস্টার হিসেবে কেবল আমার যাত্রা শুরু। যখন এটা ধরে নিয়ে যায় তখন এটা রাষ্ট্রীয় পর্যায় থেকে, রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় থেকে আমাকে থানার থেকে কোর্টে পাঠানো হয় এবং 24 ঘন্টার ভিতরে আমাকে কোর্টের থেকে আমাকে জামিন দিয়ে পাঠানো হয়। আপনাকে কোর্টেও তোলা এবং হয়েছে? কোর্ট থেকে জামিন দেওয়ার পরে প্রায় 105 লোক ফুলের মালা ব্যাম্পারটি দিয়ে আমাকে এই পাড়ার ভিতরে, মহল্লার ভিতরে ঢুকায়। সুতরাং এই ক্লাবের জন্য যখন আমার এত কিছু ত্যাগ তিতিক্ষা, এখান থেকে আমি সেই ক্লাবকে ছেড়ে অন্য কোনো ক্লাবে যাব এটা চিন্তার ভিতরে আসে নাই। এখন কি দেখছেন ক্লাবগুলো কোনো পরিবর্তন হয়েছে? যখন আমরা দেখছি জাতীয় দলের এত বছর পরে স্ট্রাইকার সমস্যায় ভুগতে হচ্ছে, কারণ নর্মালি তো আসলে ক্লাবগুলো থেকেই স্ট্রাইকার প্রোভাইড করার কথা। না, এটা তো বলার অপেক্ষায় রাখে না। এই জায়গায় আমি আপনাকে বলি, যেহেতু আমি ফুটবল যেদিন ছাড়ছি তার পরের দিন থেকে কোচিংয়ের সাথে ইনভলভ ছিলাম। কোচিং শেষ করে আমি সংগঠক হিসাবে আমি এখনও মাঠের সাথেই আছি। আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন ক্লাবগুলা তাদের পরিস্থিতি, পরিবেশ, তাদের স্ট্রাকচার অনেক ইমপ্রুভ করছে, কিন্তু খেলার মান সেই অর্থে সেই জায়গাটায় আপনার সাথে আমি একমত যে ওই জায়গাটায় পৌঁছাতে পারে নাই। যে আমাদের দেশের স্ট্রাইকার সমস্যা, এই সমস্যাটাকে সাংগঠনিকভাবে ক্লাব কর্মকর্তারা কিংবা ফেডারেশন কর্মকর্তারা তারা যে ভূমিকাটা নেওয়ার কথা ছিল তারা সেটা নিতে পারে নাই। তারা সবসময় চিন্তা করেছে যে বিদেশ থেকে প্লেয়ার আনবো, স্ট্রাইকার আনবো, তাদের দিয়ে আমার লিগ চ্যাম্পিয়ন হইতে হবে, সুতরাং তাদেরকে দিয়ে আমি এই দেশি প্লেয়ারদেরকে নিয়ে আমি এই রিস্কটা নিব না। এটার জন্য প্লেয়ারদেরকে আমি দায়ী করি না, এটার জন্য আমি দায়ী করি যারা ক্লাব সংগঠক হিসাবে, যারা ফেডারেশনের কর্মকর্তা হিসেবে দায়িত্ব ছিলেন যখন যে সরকার আসছে, তারা এই জন্য সেগুলোকে হাত দেয় নাই। আমি আপনাকে একটা উদাহরণ দেই, জাপান ফুটবল তৈরি করার ক্ষেত্রে বছরে $2 থেকে $250 মিলিয়ন খরচ করে। $200 থেকে $250 মিলিয়ন শুধু তৈরি করার ক্ষেত্রে। আমাদের দেশে গত 54 বছরে $2 মিলিয়ন খরচ করা হয়েছে কিনা তৈরি করার ক্ষেত্রে আমি জানি না। সুতরাং এই যে আপনার স্ট্রাকচার কিংবা পাইপ লাইন সৃষ্টির জন্য যে জায়গাটা ইনভেস্ট করা দরকার, আজকে আপনি বলছেন প্লেয়ারদের সংকট, এই সংকটটা তো রাতারাতি হয় নাই, এটা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে। আমাদের সময় বিদেশি প্লেয়াররা আসছে, খেলছে, কিন্তু আমরা বলছি ঠিক আছে, এই বিদেশি প্লেয়ার পারলে আমার জায়গা নেই। ইট ওয়াজ মাই চ্যালেঞ্জ। তাহলে আপনারাও দেশি খেলোয়াড় হিসেবেও চ্যালেঞ্জ দিয়েছেন? চ্যালেঞ্জ নিয়েছি। আমাদের বর্তমান সময়ে যারা খেলেন তাদের কি এই চ্যালেঞ্জটা দেওয়ার মতো সাহস রয়েছে? এখন কারণটা হচ্ছে যে আমাদের সময় আবনি মডার্ন ক্লাব সহ 2 জন প্লেয়ার ফরেন আসতো, এখন 5 জন আসে, এখন 6 জন আসে, এখন 4 জন আসে। এই যে যখন আসে তখন দেশি প্লেয়াররা তখন তারা মনে করে কি যে ওই 4 জনই তো টিম জিতে নিয়ে যাবে, ওই 4 জনই চ্যাম্পিয়ন করে নিয়ে যাবে, অর্থাৎ পরনির্ভরশীল হয়ে যায়। তাদের ভিতরে যে ফাইটিং স্পিরিট, যে না স্ট্রাইকার হিসেবে যতই আসুক আমার জায়গা নিতে পারবে না, এই যে চ্যালেঞ্জ। আমাদের সময় ফুটবল ছিল অ্যামেচার, পেশাদারিত্বর ঘাটতি দেখা যাচ্ছে। বছরে $1 কোটি পাচ্ছে ন্যাশনাল টিমের প্লেয়াররা, কিন্তু $1 কোটি দিয়ে আমরা প্রমাণ করতে চাচ্ছি যে আমার দেশের ফুটবল অনেক উপরে চলে গেছে। কোন স্পন্সর সেই জায়গাটাতে ইনভেস্ট করেছে, ঠিক আছে আজকে আমি গাছ বুনলাম, 10 বছর পরে এটার ফল খাবো, সেই জায়গাটা কেউ হাত দিতে রাজি না, সেই জায়গায় কেউ পয়সা খরচ করতে রাজি না। সবাই রাতারাতি হামজাকে নিয়ে আসলো, সোমকে নিয়ে আসলো, এদেরকে নিয়ে এসে রাতারাতি একটা রেজাল্ট পেয়ে বাহবা নেওয়ার জন্য যে ঠিক আছে আমরা ফুটবলকে আগায় না যাওয়ার চেষ্টা করছি। কিন্তু আসলে তো পৃথিবীতে কোনো দেশ এই প্রক্রিয়াতে আগায় না। যদি এটাতেই যদি সাকসেস হইতো তাহলে সব দেশ তো এইভাবে এই সিস্টেমেই করতো। এই যে অনূর্ধ্ব 17 নিয়ে কাজ করছে, 16 নিয়ে কাজ করছে, বয়সভিত্তিক দল নিয়ে অনেক কাজ করছে, তারপরে আবার দেখা যাচ্ছে যে লিগের সময় বিদেশি কোটা তো রয়েছে, সার্কভুক্ত দেশের প্লেয়ারদেরকেও তারা স্থানীয় প্লেয়ার বানিয়ে ফেলেছে, এটা বাফুফে করেছে। এবং এর আগে কয়েকদিন আগে স্থানীয় প্লেয়াররা একটা বিদ্রোহ ঘোষণাও করেছিল। এইটাকে আসলে বাফুফেরও দায় দেখছেন কি না? কারণ আমাদের দেশের ফুটবলারদেরকে আসলে এগিয়ে নিয়ে আসার না, এটা তো বলার অপেক্ষায় রাখে না। আপনার বাংলাদেশের ফুটবলের অভিভাবক সংস্থা হচ্ছে বাফুফে। সুতরাং বাফুফে যে প্রেসক্রিপশন দিবে ক্লাবগুলো তো সেটাকেই ফলো করবে। সুতরাং বাফুফে যে প্রেসক্রিপশন দিয়েছে এই যে সার্কভুক্ত কান্ট্রিগুলোর প্লেয়ারগুলোকে নিয়ে এসে, আমাদের যেহেতু সংকট সেহেতু এই সমস্ত দেশের যে প্লেয়ারগুলো আছে তারা আমাদের বাংলাদেশের প্লেয়ার চেয়ে অপেক্ষাকৃত হয়তো বা একটু ভালো খেলে, কিছু করে তাদেরকে নিয়ে এসে কম পয়সা দিয়ে তাদেরকে নিয়ে খেলায় তাদেরকে নিয়ে সিজন পার করতেছে। এটা আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে। কিন্তু মূল জিনিসটা যেটা হলো যে আপনার সারা দেশের ফুটবল বন্ধ, সারা দেশের ফুটবল লিগ নাই। আমাদের সময় যেটা ছিল যে সারা দেশে লিগ হচ্ছে, আমি রাজশাহী ছিল, রাজশাহীতে লিগ হতো, পাবনাতে লিগ হতো, সমস্ত চিটাগাং লিগ হতো, খুলনা লিগ হতো। এখন সমস্ত জায়গায় লিগগুলো বন্ধ। সুতরাং এই যে প্লেয়ার যেখান থেকে আসবে সেই জায়গাগুলোকে আপনি প্রত্যেকটা জেলার লিগগুলো যদি নিয়মিত হতো তাহলে সেখানকার 10টা স্কুল যদি আপনি তৈরি করেন, ওখান থেকে বছর শেষে একটা প্লেয়ার ফার্স্ট হবেই। তা আপনি যদি স্কুল তৈরি করেন সেখান থেকে আপনার বছর শেষে একটা ভালো প্লেয়ার তো আপনি পাইতেই পারেন। বাবলু ভাই, আপনার কোচিং ক্যারিয়ারটা দীর্ঘ ছিল, তবে আর একটু দীর্ঘায়িত হতে পারতো, সেটা কেন আপনি কন্টিনিউ করলেন না? বা দেশের ফুটবলের ভিতটা শক্তিশালী করতে কি প্রয়োজন, কাদের এগিয়ে আসা প্রয়োজন, স্পন্সর নাকি ক্লাবগুলোর, সে বিষয়ে আমরা আলাপ দিব। দর্শক, মাঠের গুরুতে নিচ্ছি ছোট্ট একটা বিরতি থেকে ফিরে দেখা হচ্ছে মোহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাবে।
বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ঈদের বিশেষ আয়োজন মাঠের গুরুতে। কোন ক্লাবে আসলে কোচিং অভিজ্ঞতা কেমন, আর জাতীয় দলের কোচিং অভিজ্ঞতা নিশ্চয়ই আরও অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল, সেই চ্যালেঞ্জটা আসলে কিভাবে সামলেছেন বা উতরেছেন সেই কথাটা জানতে চাই, সেই গল্পগুলো জানতে চাই। সেটা হচ্ছে যে আমি যখন খেলোয়াড়ি জীবন শেষ করার পরেই আমি চিন্তা করলাম যে আমি কোচিং পেশাতে চলে যাব। তার কারণ খেলোয়াড় হিসাবে যে সফলতা আমি পেয়েছি, কোচ হিসাবেও আমি প্রতিষ্ঠিত হইতে চাই একজন সেরা কোচ হিসাবে। এই ব্রত নিয়েই আমি প্রথম হংকংয়ে যাই। ওখান থেকে আমি একটা কোচিং কোর্স করে আসি, সেটাকে বলে এএফসি স্কুল কোচিং কোর্স। সেখানে আমি সাকসেসফুলি কমপ্লিট করে এসে আমি আন্ডার-16 ন্যাশনাল টিমের দায়িত্ব পাই, এবং আন্ডার-16 টিমটা তখন আমাদের এই 7 জাতির ভিতরে টুর্নামেন্টটা হয়েছিল। সেই 7 জাতিতে আনবিটেন চ্যাম্পিয়ন হয়ে আমরা সৌদি আরবে চূড়ান্ত পর্বে প্রথম ইয়েতেই আমি আমার সাকসেসটা পেয়ে যাই এবং চূড়ান্ত পর্বে যাই সৌদি আরবে। এই আমার কোচিং ক্যারিয়ারের যাত্রাটা শুরু হয়। পাশাপাশি তারপরে আমি ব্রাদার্স ইউনিয়নের কোচ হই, 2 বছর ব্রাদার্সের কোচ থাকি। ব্রাদার্সের কোচের পাশাপাশি আমি আন্ডার-19 ন্যাশনাল টিমের কোচের দায়িত্ব পালন করি 1995 সালে, 1998 সালে। আমি 2টা টার্ম আমি আন্ডার-19 ন্যাশনাল টিমকে নিয়ে কোয়ালিফাই করে চূড়ান্ত পর্বে যাই। এই যে চূড়ান্ত পর্বে যাওয়ার ইতিহাসটা বাংলাদেশে খুব একটা, মানে এফসি কোয়ালিফাইং ম্যাচ খেলে চূড়ান্ত পর্বে যাওয়া, এটা খুব একটা রেকর্ড নাই। তারপরেও আমার সময় আমি মনে করি যে আন্ডার-19, আন্ডার-16 চূড়ান্ত পর্বে খেলেছে, এটা আমার কোচিং ক্যারিয়ারকে আরও বেশি স্ট্রং করেছে। এরপরেই 1999 সালে আমাকে আবনি ক্লাব কোচের দায়িত্ব নেওয়ার জন্য অফার দেয়। আমি আবনি ক্লাবে জয়েনও করি, কিন্তু অফিসিয়ালি সিগনেচার করি না। যেদিন অফিসিয়ালি সিগনেচার করতে যাব তার আগের দিন আমাকে আবনি ক্লাবের অফিসিয়ালরা বলে যে আমরা বিদেশ থেকে একজন কোচ আনছি, আপনি তার সাথে যৌথভাবে কোচিং করবেন। আমি তাদেরকে বললাম যে ভাই, এর মধ্যে কিন্তু আমি আবনি টিম নিয়ে ইন্ডিয়াতে একটা টুর্নামেন্টে পার্টিসিপেট করে আসছি এবং মানসিকভাবে আমি রেডি যে আমি আবনি ক্লাবের এবার দায়িত্বটা নিব। কিন্তু যখন ওই অফারটা দিল তখন আমি তাদেরকে স্পষ্টভাবে বললাম যে আমি ভাই যৌথভাবে কোনো কোচিং করব না, আমি এককভাবেই করব। যদি কোনো ক্লাব পাই করবো, নাহলে করবো। তার কারণ কোচিং আমার এটা পেশা না, আমার নেশার থেকে আমি আসছি এবং আমি প্রমাণ করতে চাই যে একজন সাকসেসফুল ফুটবলার একজন সাকসেসফুল কোচও হইতে পারে। এখান থেকে আমি আবনি ক্লাব থেকে চলে আসি। এসে ওই দিনই আমাকে আমার সহকর্মীরা সব ধরে নিয়ে এসে মডার্ন ক্লাবে আমাকে কোচের দায়িত্ব হিসাবে, তখন এই যে বর্তমান এখন মডার্ন ক্লাবে যে ডাইরেক্টর ইনচার্জ, তখন উনি ডাইরেক্টর ইনচার্জ ছিলেন। সেই বছর মডার্ন টিম যেটা ছিল, হয়তো লিগ চ্যাম্পিয়ন না হলেও কেউ কিছু বলার ছিল না, কিন্তু সেই টিমটা নিয়ে আমি আনবিটেন লিগ চ্যাম্পিয়ন হয়ে যাই এবং ফাইনাল খেলায় আবনিকে 3-0 গোলে হারাই। এই হারে আমি কোচ হিসাবে, আমি 1999 সালে শতাব্দীর সেরা কোচ হিসাবে আমি সম্মানিত হই। তারপরে সেই টিমটাকে নিয়ে আমি ইন্ডিয়াতে সেরা 5টা টুর্নামেন্টের একটা টুর্নামেন্ট হচ্ছে অল এয়ারলাইন্স টুর্নামেন্ট। আমি মডার্ন টিমকে নিয়ে যে ওখানে পার্টিসিপেট করি এবং ওখান থেকে আনবিটেন চ্যাম্পিয়ন হয়ে আসি। ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডানকে হারায় মডার্ন টিম, ঢাকা মডার্ন টিম। এই যে আমার সাফল্য, এই সাফল্যর ইয়েতে তারপরে 2000 সালে আমাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রথম জাতীয় দলের দায়িত্ব দিয়ে লন্ডনে পাঠায়, ইংল্যান্ডে। প্রথম ইউরোপ সফর, বাঙালি ন্যাশনাল টিম প্রথম ইউরোপ সফর করে 2000 সালে। এই গোলকিপার আমিনুল ছিল তখন আমার গোলকিপার ন্যাশনাল টিমের। তাকে নিয়ে আমরা লন্ডনে ইন্ডিয়ার সঙ্গে একটা ম্যাচ খেলি। ওখানে আমরা 1-0 গোলে হেরে যাই, কিন্তু ইন্ডিয়ার চেয়ে বেটার ফুটবল আমরা খেলি। ওখানে ইন্ডিয়ান ক্যাপ্টেন ছিল তখন বাইচুং ভুটিয়া তার প্রেস কনফারেন্সে বলতেছে যে খেললো বাংলাদেশ আর জিতলাম আমরা। তো এগুলা আমি আমার জীবনের প্রাপ্তির খাতাতে বলি। আমি বিকেএসপিতে দীর্ঘ 15 বছর পার করেছি, শুধু প্লেয়ার তৈরি করছি, সেই প্লেয়ারদেরকে নিয়ে আমি জাতীয় দলে পর্যন্ত কোচ হিসাবে দায়িত্ব পালন করছি। এটা এরকম সৌভাগ্য খুব একটা বাংলাদেশের কোচদের আছে বলে আমার জানা নেই। সেই হিসাবে কোচিং ক্যারিয়ার যখন শেষ করি, আমি 2007 সালে সর্বশেষ মাঠদেখা টুর্নামেন্টে রিপ্রেজেন্ট করে কোচ হিসাবে আমি কোচিং ছেড়ে দিই এবং মনে মনে সিদ্ধান্ত নিই যে আর কোচিং করব না। এখন আমি সংগঠক হিসাবে ফুটবল ফেডারেশনের কোচিং ক্যারিয়ার তো সাফল্য যাই পাইলাম, এখন আমি সংগঠক হিসাবে নিজে প্রমাণ করতে চাই। আমি ফুটবল ফেডারেশনের নির্বাচনে অংশগ্রহণ করলাম এবং নির্বাচিত হলাম। আপনি কোচিং ক্যারিয়ারে তো অনেক শিষ্য পেয়েছেন, যাদের দিয়ে এখনও আপনি অনেক সম্মানিত হচ্ছেন। বিশেষ করে আমাদের বর্তমান সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক রয়েছেন। এছাড়া আপনাদের অনেক আরও শিষ্য রয়েছে, বলছিলেন মামুনুল ভাইয়ের কথা। সেসব গল্প যদি একটু জানতাম। আপনার গল্প তো বলার অপেক্ষা না, একজন কোচের তার ক্যারিয়ারে লম্বা আমি প্রায় 17 বছর কোচের দায়িত্ব পালন করেছি।
এই 17 বছরে বাংলাদেশে যত জাতীয় দলের খেলোয়াড়, যত বয়সভিত্তিক জাতীয় দলের খেলোয়াড়, সবাই কোনো না কোনোভাবে আমার হাতের উপর দিয়েই গেছে। সুতরাং সেটা আমার একটা গর্বের ব্যাপার। এবং সেই প্লেয়ারগুলা পরবর্তীতে ন্যাশনাল টিমে খেলছে, ন্যাশনাল টিমের ক্যাপ্টেন্সি করছে। আমার হচ্ছে আমি একজন কোচ হিসাবে আমার দায়িত্ব হলো আমি সৃষ্টি করব। সৃষ্টিতে আমি উজাড় করে দিছি নিজেকে। যারা সৃষ্টি হয়েছে তারা যদি আমাকে স্মরণ না করে, তারা যদি আমাকে রেসপেক্ট না করে, এটা তাদের ব্যাপার। আমি আমার অ্যাজ এ শিক্ষক আমি সৃষ্টি করেছি। আমার সৃষ্টির অনেক ছেলে আছে যাদেরকে দেখা হলে তারা এখন পর্যন্ত সামনে দাঁড়ায় সালাম দেয়, পা ধরে সালাম করে, রেসপেক্ট করে, মাঝে মধ্যে কেউ টেলিফোন করে। সুতরাং আমি মনে করি যে অনেকেই আছে আবার হয়তো যোগাযোগই করে না, অনেকেই আছে টেলিফোন করে না। তারা সময়ের সাথে সাথে যখন তারা হয়তো চিন্তা করে যে না বাবলু ভাই কোচ ছিল, এখন তো কোচ নাই, সুতরাং তাকে আর এখন রেসপেক্ট করে লাভ নাই। কিন্তু আমি বলি যে আমার যে কোচ ছিল গফুর বেলুচ, যার কারণে বাবলুর সৃষ্টি। আমি কিন্তু প্রতিটা টক শোতে প্রতিটা জায়গায় আমি বলি যে গফুর বেলুচ না থাকলে বাবলুর জন্ম হতো না। সুতরাং এই সম্মানটুকু একজন কোচ হিসাবে, একজন পিতা হিসাবে আমি বলি আমার ফুটবলের পিতা হচ্ছে গফুর বেলুচ, আর আমার জন্মদাতা পিতা হচ্ছে আমার বাবা। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ঈদের বিশেষ আয়োজন মাঠের গুরুতে। মামুন ভাই, আপনারা যখন খেলেছেন বা মামুন ভাইরা যখন খেলেছে তখন তো এত সুযোগ সুবিধা ছিল না। বর্তমান সময়ে যত সুযোগ সুবিধা পাচ্ছেন হামজা চৌধুরী, জামাল ভুঁইয়ারা, তারপরও কেন তারা আসলে এক্সপেক্টেড যে ফলাফলটা বা বিদেশি কোচ আনার পর যে ফলাফলটা আসলে বাংলাদেশের সমর্থকরা দেখতে চায়, জানতে চায়, শুনতে চায়, কেন সেটা পাচ্ছি না? এটা কি শুধু মাঠের কৌশলে কোচের যে নির্দেশনা সেইটার অভাব, নাকি আমাদের আসলে ফুটবলারদের একটা বিকেএসপির মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানও দরকার, আরও বেশি দরকার, যেখানে আসলে আমাদের আধুনিক ল্যাব থাকবে, যেখানে প্লেয়াররা আসলে তাদের ল্যাবের মাধ্যমে তারা জানতে পারবে, তাদের একটা ক্লাসের সুযোগ সুবিধা থাকবে, সেইখানে আসলে তারা শিক্ষা নিতে পারবে যে আসলে মাঠে কোন কোন জায়গায় তাদের ঘাটতিগুলো আছে। আমাদের হয়তো বা ক্যাম্প চলাকালীন সেই সময়টা সুযোগটা পায়, সব সময় তো পায় না এখন বর্তমান প্লেয়াররা। জিনিসটা ঠিক ওই জায়গায় না। জিনিসটা হচ্ছে আপনার ধরেন আমাদের দেশে একজন ফরেন কোচ এখন আসতেছে, বিশ্বমানের একজন কোচ আসতেছে। কোচ আসলে কি হবে? আপনার তো প্লেয়ার তো থাকতে হবে বিশ্বমানের, তাইলেই সেই কোচ সাকসেস হবে। এখন আপনার প্লেয়ার আছে হলো আপনার আমাদের বাংলাদেশের বর্তমান যে ন্যাশনাল টিমের প্লেয়াররা, এরা গত 15 বছর ধরে ন্যাশনাল টিমে খেলছে। তাদেরকে একজন বিশ্বমানের কোচ আই না, তাদেরকে দিয়ে আপনি নতুন করে কি চমক দেখাতে পারবেন? চমক দেখাইতে হইলে তো আপনাকে নতুন করে সৃষ্টি করে আগাইতে হবে। যেটা আমার সময় যারা গভর্নমেন্ট ছিল, যারা দায়িত্বে ছিল ফেডারেশনে, তাদের চিন্তা চেতনায় ছিল যে না বাবলু আছে, বাবলুকে দিয়ে এই বয়সভিত্তিক টিমটাকে দিয়ে ওকে ছেড়ে দিই। একজন বাবলুকে দিয়ে কি জাতীয় দলটা চলতো? একজন বাবলুকে কথা বলতেছি না। তখন এরকম ছিল যে বাবলুর মতো আরও 10 জন ছিল, তাদেরকেও দায়িত্ব দিছে যে ঠিক আছে তোমরা সৃষ্টি করে বাইর করে নিয়ে এসো ওখান থেকে প্লেয়ার। আমার ব্যাপারটা আপনারা যেহেতু বলতেছেন, আমি বলতে পারি যে আমি 15 বছর, দীর্ঘ 15 বছর, 17 বছরের ভিতরে 15 বছর আমি বিকেএসপিতে পড়ে গেছি। এবং সেখানে আন্ডার 15 থেকে যে ছেলেটা যাত্রা শুরু করেছিল সে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হয়ে আমার হাত দিয়ে বাড়াইছে। সুতরাং এই যে জায়গাগুলোকে আপনার পৃথিবীর বিভিন্ন দেশে যদি আপনি হাত দেন, আপনার আমেরিকান, ইংল্যান্ড, জার্মান, উন্নত দেশশীল দেশগুলোতে যান, ওখানে কি হয়? ওখানে হয় সারা বছর ব্যাপী বয়সভিত্তিক যে বিভিন্ন প্রভিন্স আছে, ধরেন জার্মানের কথা বলি, জার্মানে হয়তো 50টা প্রভিন্স আছে, 50টা প্রভিন্সে এই আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 19 এগুলা কিন্তু ক্যাম্প চলতেছে। ফুটবল ফেডারেশনের কোচেসরা 10টা কোচ 10টা প্রভিন্সে চলে গেল, যায় ওখান থেকে বাছাই করে কোন কোন প্লেয়াররা পার্টিসিপেট করলে ন্যাশনাল টিমে তারা খেলতে পারবে কিংবা ভবিষ্যৎ জাতীয় দলে খেলবে, জার্মান টিমে খেলবে, সেই দায়িত্বগুলো তারা পালন করতেছে। এবং তারা কিন্তু সর্বোচ্চ স্কিল কোচ এবং সর্বোচ্চ ডিগ্রিধারী কোচ। তারা যখন হান্টিং করে এখানে বের করে নিয়ে আসতেছে, ওখানে কোনো রকমভাবে আপনার সুযোগ করে তদবির করে এইটু করে ঢোকার কোনো সুযোগ নাই। সুতরাং ওদের যে সিস্টেমটা করে নিছে, আপনার দেশে যদি এই সিস্টেমটা একবার তৈরি করে নিতে পারেন, এই জায়গাটাতে কেউ হাত দিতে চাচ্ছে না। আপনি একটা বিকেএসপিতে বলছেন, বিকেএসপি থেকে অনেক ন্যাশনাল টিম প্লেয়ার এখন একসময় বের হয়েছে, এখন বিকেএসপি থেকে ওই আকারে ন্যাশনাল টিমের প্লেয়ার বাড়ায় না। কেন বের হয় না? না পারানোর কারণটাই হচ্ছে যে বিকেএসপি যখন যাত্রা শুরু করেছিল তখন বিকেএসপির যে মিশন ছিল, যে কালেকশনটা ছিল, তারা সেরা কালেকশনগুলো করতো। এখন সময়ের পরিবর্তনে ধরপাকড়, তদবির, তারপরে আপনার প্রেসক্রিপশন, সব কিছুতে যে সমস্ত ছেলেপেলেরা আসতেছে ওই রকম সম্পূর্ণ ছেলেপেলেরা আসতেছে না। না সাথে ওইভাবে ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করবে এই ধরনের প্লেয়ার আসতেছে না। যেমন ধরেন সাকিব আল হাসান ক্রিকেটে তো বিকেএসপির ছাত্র, ওইখান থেকে। কিন্তু এখন আপনি যান ক্রিকেটের
বিগ স্পিড টিম আছে, কিন্তু সাকিব আল হাসানের মতো প্লেয়ার, তার কারণ আমাদের কোচিংয়ের ভাষায় বলতেছে সাকসেস অ্যান্ড ফেইলিউর ডিপেন্ডস অন দি কালেকশন অফ দি প্লেয়ার্স। বাবলু ভাই, আপনার কোচিং ক্যারিয়ার, আপনার খেলোয়াড়ি জীবন অনেক আলাপ করেছে, এবার একটু ঈদের আলাপ করতে চাই। বলেন। এখন বর্তমান সময়ে অনেক সময় দেখা যায় যে ঈদের সময় খেলা পড়ে যাচ্ছে, বাফুফে খেলোয়াড়দের জন্য অনেক বিশেষ আয়োজন করে থাকে, সে সময় কি আপনাদের জন্য কোনো আয়োজন ছিল বা ঈদের মধ্যে কোনো খেলা পড়ার অভিজ্ঞতা রয়েছে কিনা, যে সে সময় দেশের বাইরে ছিলেন? বলি, এইটা জানা উচিত, দেশবাসী জানলে তারাও হয়তো আফসোস করবে। আমাদের সময় ঈদ উপলক্ষে একটা চ্যারিটি ম্যাচ হইতো, ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ওনার দ্বারা এবং রাষ্ট্রর প্রধান যারা থাকতো তারা ফুটবল ফেডারেশনে ঈদ উপলক্ষে একটা চ্যারিটি ম্যাচ হইতো, এবং সেখানে দুইটা টিম হইতো, একটা রেড একটা গ্রিন, এবং সেই রেড অ্যান্ড গ্রিনের দুই দল থেকে দুইজন সেরা খেলোয়াড়কে ব্যাংককে যাতায়াত থাকা খাওয়ার 7 দিনের এবং তাদেরকে পুরস্কৃত করা হতো। আমরা যেমন এই খেলা খেলে আমরা টেলিভিশন পেয়েছিলাম, তখন আপনি জানেন স্বাধীনতার পরে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিলিপস টেলিভিশন, ফুটবল ফেডারেশন আমাদের প্রত্যেক ন্যাশনাল টিমের প্লেয়ারকে একটা করে টেলিভিশন দিয়েছিল, এবং সেই ম্যাচে প্যাকড আপ গ্যালারি হইতো, এবং তখন চ্যালেঞ্জ হইতো যে দুই দলের থেকে দুইজন সেরা, কে সেরা হবে। তো এইরকম সেই সেরা পুরস্কারের খাতায় আমার নাম ছিল, কিন্তু আমি প্রাইজটা নিতে পারিনি। কেন জানেন? যে আমি খেলাটা খেলতে পারিনি। যেদিন খেলা তার 2 দিন আগে আমার পক্স হয়ে যায়, পক্স হয়ে যাওয়াতে আমি খেলাটা খেলতে পারিনি, কিন্তু আমার জায়গায় আমার ব্রাদার সুনানির আমার সহকর্মী যে সেই প্রাইজটা পেয়ে যায়। সেই জন্যই বলতেছি যে তখন আমাদের ভিতরে যে জিনিসটা কাজ করছে, যে অ্যামেচার ফুটবল ছিল, কিন্তু আমরা মানসিকভাবে প্রফেশনাল ছিলাম, যে আজকে প্রমাণ করবো, ওকে কাম অ্যান্ড ফাইট উইথ মি অ্যান্ড প্রুভ ইয়োর সেলফ হু ইজ দ্য বেস্ট। আমি বলছি বাবলুকে ঠকাও, পারলে আসো, প্রমাণ করো কে বেস্ট। তো এইগুলো চ্যালেঞ্জ তখন ছিল। এখন এই সমস্ত চ্যালেঞ্জগুলো আমার কাছে মনে হয় যে একটু অ্যাবসেন্ট। তার কারণ আপনি প্রচুর টাকা পেয়ে যাচ্ছেন, আপনি যে খেলা খেলছেন সেটা খেলে যে টাকা পাচ্ছেন আপনি মনে করতেছেন এটাই বোধহয় শেষ। সুতরাং এর চেয়ে তারপরেও তো আমি মনে করি যে আমাদের ন্যাশনাল টিম হামজা টামজা বিদেশি কয়েকজন আসাতে আমাদের যে গ্রুপটা পড়েছিল ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ে, আমাদের একটুখানি যদি ফেভার করতো হয়তো বা আমরা সেকেন্ড রাউন্ডে যেতেও পারতাম, কিন্তু দুর্ভাগ্য যে আমরা এটাকে যেতে পারিনি। কিন্তু প্রতিটা খেলায় আমাদের বাংলাদেশ টিমের প্লেয়াররা সর্বোচ্চ এফোর্ট দিয়ে রেজাল্ট আনার চেষ্টা করছে। আর হামজাদের ব্যাপারটা আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিই, সেটা হলো হামজা লন্ডনের জন্ম, ওখান থেকে বিল্ড ব্রট আপ, তার পূর্বপুরুষরা হয়তো এই দেশে ছিল। আসলে দেশের বাইরে যে সুযোগ সুবিধাটা তারা পেয়ে থাকেন, তো আমরা দেশের মধ্যে যে খেলোয়াড় আছেন তারা সেই সুযোগ সুবিধা পাচ্ছেন না, বিধায় আসলে এখনকার মতো যে প্লেয়াররা না, সেটার চেয়ে জিনিসটা হচ্ছে যে হামজা যদি ইংল্যান্ড ন্যাশনাল টিমে চান্স পাইতো তাহলে কি সে বাংলাদেশে আসতো? তাহলে আসতো না। সুতরাং এইখানে যারাই আসে আমাদের দেশে খেলছে তারা তাদের দেশের ন্যাশনাল টিমের না চান্স পাওয়াতেই বাংলাদেশের মতো জায়গায় এসে ন্যাশনাল টিমে খেলে তারা দেখাচ্ছে যে না আমরা বিদেশি বংশোদ্ভূত, এবং এখানে এসে আমরা দাপটের সাথে খেলছি। বাবলু ভাই, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আলোচনার জন্য। আপনাকে ঈদ মোবারক। আপনাদেরকেও ঈদ মোবারকের শুভেচ্ছা থাকলো। ইনশাআল্লাহ সবাই মিলে আমরা ভালো থাকবো, বাংলাদেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাক, এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। দর্শক, শেষ করছি ঈদের বিশেষ আয়োজন মাঠের গুরু।